মোহাম্মদ আবু সাদিক কায়েম। সহসভাপতি প্রাপ্ত ভোট 14,000। ডাকসু নির্বাচনে নতুন ইতিহাস, শীর্ষ 3 পদে শিবির প্যানেলের জয়। ভিপি সাদিক, ফরহাদ, জিএস। কারচুপির অভিযোগে ফল প্রত্যাখ্যান ছাত্রদলের আবিদের। ভালো ফলনে স্বস্তি আলু পেঁয়াজের দামে। পেঁয়াজের কেজি 90 টাকা ছাড়ালেই আমদানির শুল্ক ছাড়ের সুপারিশ ট্যারিফ কমিশনের। সিন্ডিকেট ঠেকাতে তৎপর থাকার পরামর্শ। নাটোরে সারের কৃত্রিম সংকট, ডিলারদের দায়ী করছেন খুচরা বিক্রেতারা। কিনতে হচ্ছে নির্ধারিত দামের চেয়ে বেশিতে। অভিযোগ অস্বীকার, কৃষকের পাশে থাকার আশ্বাস জেলা প্রশাসনের। রাজশাহীতে বাড়ছে কাটিমন আমের বাণিজ্যিক চাষ। স্থানীয় বাজারে বাড়ছে চাহিদা, লাভবান হওয়ায় উদ্বুদ্ধ হচ্ছেন বাগানীরা। রফতানির সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। এবং বাজারে এলো বহুল প্রতীক্ষিত আইফোন 17। ক্রেতাদের কৌতূহল তুঙ্গে। বিশ্বের সবচেয়ে পাতলা ফোনের দাবি অ্যাপেলের। মূল্য $999। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। ডাকসু নির্বাচনে নতুন ইতিহাস। ডাকসুর 38তম ভিপি নির্বাচিত হলেন ছাত্র শিবিরের সাদিক কায়েম। জিএস ও এজিএস পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের SM ফরহাদ ও মহিউদ্দিন খান। এদিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। এ উল্লাস বিজয়ের, এ উল্লাস তৃপ্তির, সব বাধাকে রুখে দিয়ে শির দাঁড়া করার। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন সবসময় রাজনৈতিক ইতিহাসে আলোচিত। এবারের ফলাফল রচনা করেছে নতুন ইতিহাস। সেই ইতিহাসের পোস্টার বয় সাদিক কায়েম ও SM ফরহাদ। নিরঙ্কুশ জয় ছিনিয়ে নির্বাচিত হয়েছেন ডাকসুর ভিপি আর জিএস। শুধু ভিপি ও জিএসই নয়, এজিএস সহ প্যানেলের অধিকাংশই হয়েছেন নির্বাচিত। ভোটের দৌড়েও প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলেছেন বহুদূর। শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন 14,042 ভোট। মোহাম্মদ আবু সাদিক কায়েম, সহসভাপতি। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম পেয়েছেন 5,708 ভোট। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আব্দুল কাদের পেয়েছেন 1,103 ভোট। আর শিক্ষার্থী ঐক্যর উমামা ফাতেমা পেয়েছেন 3,389 ভোট। SM ফরহাদ প্রাপ্ত ভোট 10,700। আর ডাকসু জিএস পদে শিক্ষার্থী জোটের SM ফরহাদ পেয়েছেন 10,794 ভোট। আর তার বিপরীতে ছাত্রদলের তানভীর বাড়ি হামিমের প্রাপ্ত ভোট 5,283। এছাড়া আবু বাকের মজুমদার 2,131 ভোট ও পরিষদ পর্ষদের জিএস প্রার্থী মেঘমুল্লার বসু পেয়েছেন 4,949 ভোট। এদিকে এক ফেসবুক পোস্টে ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম ভোট কারচুপির অভিযোগ তুলে ডাকসুর ফলাফল প্রত্যাখ্যান করেন। আর স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা একই অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট দেন। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম ও আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচিত ভিপি সাদিক কায়েম। নির্বাচিত জিএস SM ফরহাদ বলেন, এ বিজয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর বিজয়। এটি ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের বিজয় হিসেবে দেখবার কোনো সুযোগ আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। বরং এটি আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা এবং সকল শিক্ষার্থীদের যে বিশাল আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সে আমানতের একটি ঘোষণা। এটি ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে। আমাদের এই ক্যাম্পাসকে সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসাবে বিনির্মাণ করার আমরা প্রতিজ্ঞা করছি। একই সাথে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ধর্মের
যে পথের, যে মতের, যে আদর্শের লোক না হোক না কেন, আমরা সবাই একসাথে কাজ করব। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসেবে আমরা বিনির্মাণ করব। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মীরা, সরাসরি যাচ্ছি তাদের কাছে। ডাকসু নির্বাচনকে ঘিরে গেল 24 ঘন্টার নানা ধরনের নাটকীয়তা এবং সব কিছুর পরে ধীরে ধীরে কিন্তু এখন স্বাভাবিক হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি। এবং যেহেতু আজকে ক্লাস এবং অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে, তা তেমনভাবে সাধারণ শিক্ষার্থীদের চলাচলও খুব একটা নেই। তবে নির্বাচন পরবর্তীতে আসলে যেটা হয়, আমরা ডাকসুর সামনে, ডাকসুতে যারা নতুন নবনির্বাচিত ভিপি এবং জিএস প্রার্থীরা রয়েছেন তারা সাধারণত আসেন, তবে তেমনটা দেখা যায়নি, কারণ গত 2 দিনের যে আসলে নানান নাটকীয়তা, তাতে আসলে সারা রাতে যেহেতু ভোট গণনা হয়েছে, নির্বাচনের এই সব কিছু হয়েছে এবং তারা ফলাফল পেতে পেতে একদম সকাল 8টা সাড়ে 8টা নাগাদ হয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের গণমাধ্যম কর্মীদের সঙ্গে তারা কথাবার্তা বলে এবং তাদের আনুষ্ঠানিক ব্রিফিং সেরে কিন্তু সবাই আসলে যার যার জায়গাতে আসলে বিশ্রাম করতে, কিন্তু তারা কেউ হলে গিয়েছেন, কেউ তার বাসায় গিয়েছেন এরকম। এবং তারা বিকেলের আগে খুব একটা হলমুখে বা ক্যাম্পাসের দিকে খুব একটা আসবেন এরকম কোনো তথ্য কিন্তু আমরা পাইনি। তারপর বিকেলের পরবর্তীতে আসলে বিশ্রাম নিয়ে তার পরবর্তীতে তারা আসলে ডাকসুতে বা এখানে আসতে পারেন এরকম তথ্য আমরা টুকটাক পেয়েছি। যদিও অন্যান্য যারা আসলে বিভিন্ন হল সংসদে যারা আসলে নির্বাচিত হয়েছেন তারা বিভিন্ন জায়গায়, যেহেতু হলে তারা রয়েছেন, তারা তাদের প্রত্যেকের জায়গায় গিয়ে যারা ভোটাররা রয়েছেন তাদেরকে কিন্তু তারা তাদের জায়গা থেকে তাদের অনুভূতি প্রকাশ করবেন এবং তাদের যে ভোট দিয়েছেন সেই জায়গা থেকে তাদেরকে নির্বাচিত করার জন্য ধন্যবাদ দিয়েছেন এবং যারা রয়েছেন তারাও কিন্তু ধন্যবাদ দেবেন এরকমটাও আমরা জানতে পেরেছি। তো সেই আনুষ্ঠানিকতার এখন যে ভোট পরবর্তী আনুষ্ঠানিকতা বা যে উচ্ছ্বাস সেটা কিছুটা কম, তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সেটা যে বাড়বে সেটা কিন্তু বলাই চলে। তবে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা বা তেমন কোনো কিছুর তথ্য বা তেমন কিছু কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখিনি। সকাল থেকে এই যে নির্বাচনের যে ফলাফল ঘোষণা হলো তারপর থেকে এবং যে গতকাল থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এরিয়াগুলোকে আসলে চারপাশ দিয়ে বন্ধ করে রাখা হয়েছিল সেই জায়গাগুলো কিন্তু ওইভাবে এখন আগের থেকে কিন্তু খুলে রাখা হয়েছে, যদিও নিরাপত্তা কিন্তু আগের মতোই রয়েছে কিছুটা, তবে সাধারণ জনগণের যেই চলাচলের জায়গা সেগুলো কিন্তু অনেকটাই খুলে দেওয়া হয়েছে। তো আমরা বিজয় একাত্তর হলের সামনে চলে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী রায়দুল ইসলাম। ডাকসু নির্বাচনের পর দিন কিন্তু নতুন একটি সকাল, নতুন একটি মুখ, নতুন প্রার্থী, নতুন বিজয়তা। তাই এখানকার শিক্ষার্থীদের মধ্যে রয়েছে অনেক উৎসব এবং উদ্দীপনা, দেখছি আমেজ রয়েছে। সকল শিক্ষার্থীরা কিন্তু এই ডাকসু নির্বাচনকে ঘিরে আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরে কিন্তু উৎসব মুখর পরিবেশ এখানে ছিল এবং গতকালকে ভোটের মধ্যে দিয়ে এবং আজকে সকালে ফলাফল প্রকাশের মধ্যে দিয়ে কিন্তু তাদের কাঙ্ক্ষিত যেই প্রার্থী তাকে নির্বাচিত করেছেন এবং তারপরে আসলে শিক্ষার্থীরা যারা বলছেন যে বেশ কিছু অভিযোগও আছে, তারপরেও কিন্তু সকলের মধ্যে না, নির্বাচনের এবারটা তাদের মনের মতোই হয়েছে, সঠিকভাবে হয়েছে বলে আসলে শিক্ষার্থীরা বলছিলেন। এবং আজকে সকালে যেই ফলাফল ঘোষণা করা হয়েছে আমরা দেখলাম যারা বিজয় প্রার্থী হয়েছেন সেই বিজয় প্রার্থীগুলোর কিন্তু সমর্থিত যারা ছিলেন তারা কিন্তু সকলেই বলছেন, সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারাও বলছিলেন যে না, নতুন একটি ক্ষমতা আসছে, নতুন একটি মুখ দেখা যাবে, তাদের কাছে নতুন নতুন প্রত্যাশা আছে। এই প্রত্যাশাগুলো যেন তারা বাস্তবায়ন করে, তারা যে ইস্তেহারগুলো দিয়েছিলেন সেগুলো যেন বাস্তবায়িত হয়, এই বিষয়গুলো আসলে তাদের কাছে চাওয়া রয়েছে। তবে এই কালকে সকাল থেকে আজকে সকালে যেহেতু ফলাফল ঘোষণা করলো, যে কারণে সকলেই এই 24 ঘন্টা ধরে জেগেছিলেন, কিছুটা ক্লান্ত বোধ করায় কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে এখন হলে অবস্থান করছেন এবং এখন পর্যন্ত তাদের বিজয় নিয়ে কোনো উল্লাসী মিছিল বা বিজয় র্যালি কিন্তু এখন পর্যন্ত বের করেননি। তা দুপুরের পরে আসলে ধারণা করা যাচ্ছে যে তারা আনুষ্ঠানিক কোনো কর্মসূচি বা বিজয় উল্লাসের যে মিছিল সেটি তারা বের করবেন। তবে এই পুরো ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন একটা বিরতি গেল, বিরতির পরে নির্বাচনে তাদের চাওয়া পাওয়ার জায়গাগুলো, সেই জায়গাগুলো যেই প্রতিফলিত হয়েছে সেই প্রতিফলিতের কথাগুলো আসলে বলছিলেন সাধারণ শিক্ষার্থীরা এবং নতুন মুখগুলোর কাছে বা নতুন বিজয়ীদের কাছে তাদের একটি চাওয়া যে না, তাদের যে ইস্তেহার, তাদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সাধারণ শিক্ষার্থীর হয়েই তারা লড়বেন ভবিষ্যতে। এই ছিল আমার কাছে বিজয় একাত্তর হল থেকে সবশেষ। ডাকসু নির্বাচন পরবর্তী খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।
গত বছর নাগালের বাইরে থাকা আলু পেঁয়াজের দর খানিকটা স্বস্তি দিচ্ছে চলতি বছরে। ফলন ভালো হওয়ায় বছর ব্যবধানে এই দুই পণ্য কেজিতে ৩৫ থেকে ৪০ টাকা সাশ্রয় হচ্ছে ভোক্তার। যদিও এই সময়ে দীর্ঘমেয়াদী বর্ষা মৌসুম চাপে রেখেছে অন্যান্য সবজির বাজার। এ অবস্থায় সিন্ডিকেট ঠেকিয়ে বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজের কেজি ৯০ টাকা পার হলেই আমদানিতে শুল্ক ছাড়ের সুপারিশ করেছে ট্যারিফ কমিশন। ফরহাদুর রহমানের রিপোর্ট। ২০২৪ সালে সেপ্টেম্বরের শুরুতে বাজারে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হয় ১২০ টাকায়, কাঁচা মরিচ সর্বোচ্চ ২২০ টাকা এবং আলু বিক্রি হয় ৬০ টাকা কেজি দরে। তবে চলতি বছরের একই সময়ে এসে প্রতি কেজি পেঁয়াজ ৮০ টাকা, মরিচ ১৬০ আর আলুর দাম নেমেছে ২৫ টাকায়। হঠাৎ করে কিন্তু কোরবানিতে পরে আপনার এক ধাক্কায় দুদিনে পেঁয়াজে বাড়লো ২২ থেকে ২৫ টাকা। ওরা বললো যে পেঁয়াজ কৃষকের পেঁয়াজ শেষ। তখন আবার গভর্নমেন্ট ডিক্লেয়ার করলো যে আপনাদের এবার যে যেখান থেকে পান পেঁয়াজটা আমদানি করেন, আমরা উন্মুক্ত করে দিলাম। যখন ট্যাক্সটা বন্ধ করে দিছে তখন আপনার একদিনে কমলো ২২ টাকা। বর্তমানে আমাদের দেশে পেঁয়াজ অনেক পরিমাণে পেঁয়াজ আছে, যে পেঁয়াজ আছে বাংলাদেশ চলবে। ১৬০ টাকা বিক্রি করছি গত সপ্তাহে। তবে বছর ব্যবধানে এই তিন পণ্যে সাশ্রয় হওয়া অর্থ ভোক্তাকে ব্যয় করতে হচ্ছে অন্যান্য সবজি কিনতে। বাজারে বেগুন, ঢেঁড়স, পটল কিংবা কাঁকরোল প্রতি কেজি বিক্রি হচ্ছে গড়ে ৬০ থেকে ৮০ টাকায়। গত বছর এসব সবজি পাওয়া গেছে ৪০ থেকে ৫০ টাকার মধ্যে। বাজারের এমন দ্বিমুখী আচরণের জন্য আলু পেঁয়াজের ভালো ফলন আর দীর্ঘমেয়াদী বর্ষা মৌসুম কারণ হিসেবে উল্লেখ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। পরিস্থিতি সামলাতে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে ৩ দফা সুপারিশ করেছে সংস্থাটি, যেখানে পেঁয়াজের কেজি ৯০ টাকা ছাড়ালে আমদানি উন্মুক্ত শুল্ক কর ছাড়, কাঁচামরিচের সম্পূরক শুল্ক প্রত্যাহার এবং সবজির সরবরাহ ব্যবস্থাপনায় তদারকি জোরদারের পরামর্শ উঠে এসেছে। ভোক্তাকে স্বস্তি দিতে ট্যারিফ কমিশনের সুপারিশ বাস্তবায়নের তাগিদ দিলেন এই কৃষি অর্থনীতিবিদ। পেঁয়াজের ক্ষেত্রে, কাঁচামরিচের ক্ষেত্রে যখন একটা নির্ধারিত সীমা দাম বেড়ে যায় তখন ভোক্তাদেরকে স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য আমাদের শুল্ক রেয়াত করা খুবই স্বাভাবিক বিষয় এবং সরকার এটা করছে, এটাকে আমরা স্বাগত জানাই। বছরের এই সময়ে যখন বর্ষার মৌসুমের প্রায় শেষ এবং যখন শীত মৌসুমও আসে না, এই সময় কিন্তু সবজির সরবরাহ সংকট থাকে এবং এই সরবরাহ সংকটের অজুহাতে আমাদের যারা ব্যবসায়ী আছে তারা বেশি মুনাফা অর্জন করে। সে কারণে যদি ভালোভাবে বাজার মনিটরিং করা হয় তাহলে আমাদের দামটা, এই যে দামের ফারাক, এটা কম হতে পারে। গত ১৪ আগস্ট ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতিপত্র দিলেও ৩ দিন পরেই তা বন্ধ করে দেয় সরকার। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের সভাপতি ও শ্রম মন্ত্রণালয়ের সাবেক সচিব AHM শফিকুজ্জামান। এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই যে আমি বলছিলাম আপনি তো ক্যাবের সদস্য সচিব ছিলেন, আসলে জানতে চাই যে এই যে ট্যারিফটা, এইটা আসলে বাজার কিভাবে নিয়ন্ত্রণ করে ট্যারিফ কমিশনটা? না, প্রথমে আসলে আমি ক্যাবের গতকালকেই সভাপতি নির্বাচিত হয়েছি। এটি একটি প্রাইভেট অর্গানাইজেশন, আপনারা জানেন। আমি মূলত ভোক্তা অধিকারের ডিজি ছিলাম একটা সময় এবং সম্প্রতি আমি শ্রম মন্ত্রণালয়ের সচিব হিসেবে PRL-এ যাওয়ার পরে আমি গতকালকে আসলে ক্যাবের প্রেসিডেন্ট হিসেবে। অভিনন্দন আপনাকে। আপনাকে ধন্যবাদ। আসলে ট্যারিফ কমিশন এটা বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সংগঠন। ট্যারিফ কমিশন আসলে যে জিনিসটা করে সেটা হলো যে একটি পণ্যের আপনার উৎপাদন খরচ থেকে শুরু করে এটা কত হবে এবং এটা যদি যেগুলো আমদানি পণ্য সেখানে আমাদের ট্যারিফটা কী হলে ভোক্তা বা আমাদের এখানে মার্কেটটাকে কন্ট্রোল করা যায় বা এইভাবে তারা বিশ্লেষণ করে এটা করে। কারণ ধরেন যে পণ্যটা আমাদের দেশে উৎপাদন হয় এবং কৃষকরা এটা উৎপাদন করে, এবং সেই সময় যদি আমার বর্ডারটা খোলা থাকে তখন কিন্তু অন্য দেশের, বিশেষ করে আমাদের পাশের দেশ থেকে, যেমন আপনার যে পেঁয়াজ নিয়ে যেটা কথা বলছেন, তারা কিন্তু তাদের উৎপাদন খরচও কম এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের কৃষকরা কিন্তু মূল্য পাবে না। এবং সেই ক্ষেত্রে যেটা হয় যে ট্যারিফ কমিশন তাদের একটা সাজেশন দেয় যে তখন ট্যারিফটা বাড়িয়ে রাখা, অর্থাৎ আমদানি শুল্কটা বাড়িয়ে রাখলে হবে কি যে ওই পণ্যটা আমাদের দেশের পণ্যের সাথে কম্পিটিটিভ হবে না, তখন আমাদের কৃষকরা একটা মূল্য পাবে। কিন্তু দেখেন পেঁয়াজের ক্ষেত্রে যেটা হয় সেটি হলো এই সামনে লিন পিরিয়ড যেটা শুরু হবে, অর্থাৎ আমাদের পেঁয়াজটা যে উৎপাদন হয় এই বছরব্যাপী আমাদের দেশের পেঁয়াজ চলে, কিন্তু নেক্সট সময়গুলোতে এটা ঘাটতি থাকে। তখন আমাদের যেটা হয় যে আমাদের পাশের দেশ থেকে প্রায় ৬-৭ লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়। এখন যে বিষয়টি হলো যে যখন আমাদের এখানে ঘাটতি হয় এবং সেখানে আপনারা জানেন যে ডিম্যান্ড সাপ্লাইয়ের যে বিষয়, অর্থাৎ আমাদের যে চাহিদার সাথে এই ঘাটতিটা যদি ব্যালেন্স না থাকে তখন হয় কি যে আমাদের দেশে যেটা হয় একটা গ্রুপ তারা এই পেঁয়াজটাকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ তারা সিন্ডিকেশন করে।
এখন সেই জায়গাটায় যদি আমার পণ্যের ঘাটতি থাকে তাহলে তো আমার যদি চাহিদার থেকে ঘাটতি থাকলে তো আমি মূল্যটা কন্ট্রোল করতে পারবো। তখন আমরা আমদানির মাধ্যমে এটা করা হয়, কিন্তু আমদানিটা এমনভাবে করা উচিত যে যাতে কৃষকরা মূল্যটাও পায়। সেই কারণেই আমাদের ট্যারিফটা নির্ধারণ করা হয়, যেটা আমরা দেখলাম যে রিপোর্টে যে 90 টাকার বেশি হলে আমদানি করার দরকার আছে, এবং সেটা একটা ধরনের মেসেজ, অর্থাৎ যে এটা একসময় আপনারা দেখেছেন যে পেঁয়াজের দাম 200 টাকা হয়ে গেছিলো, যেটা কোনোভাবেই এই দেশে কাম্য নয়। সেখানে এই যে ম্যানুপুলেট করে অর্থাৎ সিন্ডিকেশন করে আপনার প্রতিটা হাত বোতলের মাধ্যমে যে দামটা বাড়িয়ে দেয়, সেই জায়গাগুলোতে বন্ধ করার জন্যই এটি যৌক্তিক বলে আমি মনে করি। আমরা আসলে আপনাকে যেহেতু পেয়েছি, আমরা জানতে চাই যে এই বিষয়টা তো বেশ চ্যালেঞ্জের, আসলে কি ধরনের বাধা আপনাদেরকে ফেস করতে হয় কিংবা কিভাবে সেটা অতিক্রম করারই বা আপনাদের সেই উপায়টা জানতে চাই। প্রথম হলো যে বাধার জন্য একটাই সবচেয়ে সহজ সলিউশন, যে আমাদের পণ্যের সরবরাহ ব্যবস্থা ঠিক রাখা, এবং সেই জায়গাটাই চ্যালেঞ্জ। যে পণ্যটা আমার দেশে উৎপাদন হয় সেটা তো আমরা দেশে উৎপাদনের জন্য কৃষকদের প্রণোদনা দেওয়া কৃষি মন্ত্রণালয় করছে, এবং সেই জায়গাগুলোতে এটা বিশেষ করে এটা যেহেতু পচনশীল দ্রব্য, সেই পচনশীল দ্রব্য এটা সংরক্ষণের একটা বিষয় আছে, কারণ এটি তো আসলে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না, এবং এখনও পেঁয়াজ সংরক্ষণ করা হয় অনেকটাই ট্র্যাডিশনাল সিস্টেমে, বাট আলুটা কিন্তু আমাদের হিমাগারে থাকে, অলমোস্ট সব আলুই হিমাগারে চলে যায়। সেখানে আমাদের সংরক্ষণের দিকে নজর দিতে হবে যাতে এই পণ্যটা যাতে নষ্ট না হয়। আর দ্বিতীয়ত যে জায়গাটা আছে, যে পরিমাণ আমদানি করতে হবে সেখানে আমাদের পরিসংখ্যানের একটি ঘাটতি আছে, অর্থাৎ আমরা আসলে ঠিকভাবে জানি না যে আমাদের আসলে কতটুকু কনজাম্পশন দরকার, এবং উৎপাদন আসলে যেটা হচ্ছে যে আমাদের যে সরকারি রিপোর্টগুলো আছে, আমাদের বিবিএস বলেন, আমাদের কৃষি মন্ত্রণালয় বা আমাদের কৃষি বিপণন অধিদপ্তর, তারা যে রিপোর্টটা দিচ্ছে, যেমন গত বছর যখন আলুর দাম অনেক বেড়ে গেল বা তার আগের বছরগুলোতে, সেখানে বলা হলো যে 10 থেকে 15 লাখ টন অতিরিক্ত উৎপাদন হয়েছে, কিন্তু বাস্তবে দেখা গেল যে আসলে আলুর স্বল্পতা ছিল। তাহলে আমাদের সেখানে কি করা উচিত ছিল, যে প্রপার টাইমে আমাদের আমদানি ঘাটতিটা পূরণের জন্য সময় মতো আমদানি করতে হবে, অর্থাৎ বাজারে যাতে বিপণন ব্যবস্থা যাতে আপনার কোনোভাবেই সাপ্লাই চেইনটা ধরে রাখা যায়। আর একটা জিনিস হলো যে এখানে যে কাজটা করার আছে, বিশেষ করে আমাদের যে সংস্থাগুলো আছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ আমাদের আরও যে সংস্থাগুলো আছে, আমাদের আইন প্রয়োগকারী সংস্থা এবং জেলা প্রশাসন, তাদের যে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার আছে বা তাদের যে নির্বাহী ক্ষমতা আছে আইনের অনুযায়ী, সেই জায়গাগুলোতে আমাদের এই মাঝে মাঝে যখন এই ধরনের ক্রাইসিস হয় তখন অনেকগুলো সিন্ডিকেট কাজ করে, অর্থাৎ এই সিন্ডিকেটে যারা আছে সেই জায়গাগুলোতে হাত দিতে হবে। অর্থাৎ যে কৃষক যে পেঁয়াজটা সেই ফরিদপুর হাটে বা পাবনার হাটে যেটা হয়তো 30 টাকায় বিক্রি করলো, সেটি কোনোভাবেই কাম্য না যে এখানে ভোক্তা 80 টাকা বা 90 টাকায় কিনবে। সেই জায়গাগুলোতে হচ্ছে কি যে এই যে মধ্যস্বত্বভোগী, এইগুলো ভেঙে দিতে হবে। আর আমাদের যত মানে ডাইরেক্ট করা যায়, অর্থাৎ কৃষকরা তাদের পণ্যটা যদি ভোক্তাদের হাতে খুব সহজে পৌঁছে দিতে পারে সেই ব্যবস্থা করা দরকার, অর্থাৎ আমাদের এখানে সমবায় পদ্ধতি বা এই ধরনের কোনো পদ্ধতি অবলম্বন করা দরকার। আপনার এই কথার প্রেক্ষিতেই আমার এখন যে প্রশ্নটা মাথায় আসছে সেটা হচ্ছে, তাহলে কি আমাদের এই বাজার নিয়ন্ত্রণের যে পণ্য সম্পর্কে যে পূর্বাভাস, সেই পূর্বাভাসের কি অভাব রয়েছে কিনা? কিছুটা তো ঘাটতি আছে, কারণ আমরা যে স্ট্যাটিস্টিকগুলো দেখি, যদি এত উৎপাদন হয় তাহলে তো ঘাটতি থাকার কথা না। আর নর্মালি এগুলো তো আপনার পচনশীল পণ্য, এটা তো এমন না যে স্টোরেজ করে রাখবেন। তাহলে আমাদের এই পচনশীল পণ্য যদি আমাদের উৎপাদন যদি খুব বেশি হয় তাহলে তো আপনার কখনই বাজার আপনার বাড়তে পারে না। তো সেই জায়গাগুলোতে আমি বলবো যে আমাদের ডাটার একটা বড় ধরনের সমস্যা আছে, এবং সেই সমস্যার কারণে কিন্তু এই মাঝে মাঝে আপনার হঠাৎ করে, যেমন আজকে যে জিনিসটার যেটা দাম হুড় করে দেখা গেলো যে এক সপ্তাহের মধ্যে 2 গুণ 3 গুণ বেড়ে যায়, এটা আসলে কোনো কাম্য না। আপনি যদি আপনার আমাদের আশেপাশের দেশ বা বিদেশে যদি দেখেন, সেখানে কিন্তু সারা বছর একটা পণ্যের দাম অলমোস্ট স্ট্যাটিক থাকে, কিন্তু বাংলাদেশই ব্যতিক্রম, অর্থাৎ যখন আপনার উৎপাদনের সিজন তখন যে পণ্যের দাম থাকে এটা হয়তো 10 টাইমস বেড়ে যায় লিন পিরিয়ডে। তাহলে আমাদের যে জায়গাগুলো আছে আমাদের পরিসংখ্যানটা আরও যথার্থ হওয়া উচিত। এর বাইরে যেটা দরকার, এই পণ্যগুলোর সংরক্ষণ শুধু র হিসেবে না, এটা আমরা যদি প্রসেস করে সংরক্ষণ করতে পারি। আপনারা দেখেন আমাদের যখন টমেটো হয়, আমাদের যখন আদার যে সবজিগুলো হয়, সেগুলো দেখেন একদম এমন একটা সময় আছে যে সেটা ফেলে দিতে হয়, অর্থাৎ যে ওটা পিক করার জন্য যে খরচটা সেটাও কিন্তু আপনার ওঠে না। তাই এই পণ্যগুলো পাইনঅ্যাপল হয়, আমাদের এই পণ্যগুলো যদি আমরা সারা বছরের জন্য প্রসেস করে সংরক্ষণ করতে পারতাম তাহলে আমরা একটা স্ট্যাটিক প্রাইজে রাখতে পারতাম বলে আমার বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, এবং সময় টিভির যারা দর্শকরা দেখছেন তাদেরকে ধন্যবাদ। এবার বন্দর বাণিজ্যের খবর।
চাহিদা বাড়ায় বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে চাল, কাঁচামরিচ ও পেঁয়াজ আমদানি হচ্ছে, তবে কাঙ্ক্ষিত দাম কমছে না বাজারে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। চাহিদা এবং দামের ঊর্ধ্বগতির কারণে বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে বেড়েছে চাল, পেঁয়াজ ও কাঁচামরিচ আমদানি। তবে আমদানি মূল্যের সাথে সমন্বয় করে যে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, সেই বিক্রয় মূল্য নির্ধারণ না থাকায় কিন্তু কাঙ্ক্ষিত দাম বেনাপোল সহ দেশের যে বাজার আছে সে বাজারে কিন্তু কমছে না। ফলে যারা এই নিত্য পণ্যটি ক্রয় করতে কিন্তু সাধারণ মানুষের হিমশিম খেতে হচ্ছে। স্থল বন্দরের তথ্য বলছে গত 12 জুলাই থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি হয়। এ পর্যন্ত 2743 মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে। অপরদিকে 21 আগস্ট থেকে শুরু হয় চাল আমদানি। এ পর্যন্ত 2173 মেট্রিক টন চাল আমদানি শুরু হয়েছে। এছাড়া 25 আগস্ট থেকে বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়। আমদানিকারকদের যে কাগজপত্র, সেই কাগজপত্র পর্যালোচনা করে দেখা গেছে যে মরিচ আমদানি খরচ প্রতি কেজি বেনাপোল বন্দর পর্যন্ত 85 টাকা হলেও খোলা বাজারে কিন্তু এই মরিচ হাট বদলে বিক্রি হচ্ছে 200 টাকা কেজি। অপরদিকে চাল আমদানি খরচ অর্থাৎ সন্না চাল প্রতি কেজি আমদানি খরচ 48 টাকা হলেও খোলা বাজারে এটি বিক্রি হচ্ছে প্রতি কেজি 52 টাকা। এছাড়া পেঁয়াজ আমদানি খরচ আমরা দেখতে পেয়েছি প্রতি কেজি 50 থেকে 52 টাকার মধ্যে হলেও কিন্তু পেঁয়াজ প্রতি কেজি বিক্রি 70 টাকা। এর ফলে কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ আছেন তাদের কিন্তু এই ধরনের নিত্য পণ্য ক্রয় করতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। সাধারণ ক্রেতারা আমাদেরকে বলেছেন যদি আমদানি পণ্য যে দামে আমদানি হচ্ছে সেটি হিসাব করে যদি বিক্রয় মূল্য সরকার নির্ধারণ করে দেয়, সেক্ষেত্রে কিন্তু এই দামের যে ঊর্ধ্বগতি সেটি অনেকটা কমবে এবং বাজার কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। আমরা দেখতে পেয়েছি বেনাপোল বন্দর দিয়ে যে সমস্ত পণ্য, কাঁচা পণ্য আমদানি হয় তার একটি বড় অংশ রয়েছে কিন্তু চাল, পেঁয়াজ এবং কাঁচামরিচ, এবং চাহিদা বাড়ায় সম্প্রতি এগুলো বেনাপোল বন্দর দিয়ে কিন্তু আমদানি বেড়েছে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর দিয়ে থেকে যে চাল, কাঁচামরিচ এবং পেঁয়াজ আমদানি বাড়লো, যে বাজার তদারকি কারণে যে দাম কমছে না তার সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থল বন্দর থেকে। বৈষম্যমুক্ত কর্মপরিবেশ সহ 8 দফা দাবিতে মানববন্ধন করছে চট্টগ্রাম বন্দর, বার্থ ও টার্মিনাল অপারেটরস মার্চেন্ট শ্রমিক ঐক্য পরিষদ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মানববন্ধনের এই পর্যায়ে যারা শ্রমিক নেতারা আছেন তারা বক্তব্য রাখছেন এবং আপনারা জানেন যে 8 দফা দাবিতে কিন্তু মূলত আজকে মার্চেন্ট যে শ্রমিক ঐক্য পরিষদ তাদের যে মানববন্ধন সেটা অনুষ্ঠিত হচ্ছে এবং 8 দফার প্রথম যে দফা সেটা হচ্ছে বন্দরের যে পরিচয়পত্র, সেই পরিচয়পত্র থেকে কিন্তু মালিকদের যে নাম সেটা প্রত্যাহারের দাবি তারা জানিয়েছেন। এছাড়া তাদের যে বুকিং কিংবা মজুরি পরিশোধ সেটা বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে সরাসরি পরিশোধের দাবি জানিয়েছেন এবং এছাড়া বন্দরের যে আসলে প্রবৃদ্ধি কিংবা বন্দরের যে আয়, সে আয়ে এই শ্রমিকদের যে পরিমাণ ভূমিকা বা শ্রমিকদের যে পরিমাণ কায়িক শ্রম থাকে সে অনুযায়ী কিন্তু কোনো শ্রমিক তাদের যে ন্যায্য প্রাপ্য সেটা পায় না বলে তারা অভিযোগ করছেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তাদের এই আজকের যে মানববন্ধন, সেই মানববন্ধন। এছাড়া শ্রমিক নেতাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা বলছেন যে বিশেষ করে এনসিটি এবং সিসিটিতে তারা যেই টার্মিনালগুলো আছে সেই টার্মিনালগুলোতে কিন্তু মজুরি কম দেওয়া হয়। তারা দাবি জানিয়েছেন জিসিবির মতো টার্মিনালের মতো করেই কিন্তু তারা সেই মজুরির দাবি তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে প্রতি বছর যে 10% করে তাদের বেতন বা মজুরি বাড়ার যে সিদ্ধান্ত সেটা কিন্তু 2025 এবং 26 সালের যে তালিকা সেই তালিকা কিন্তু অবিলম্বে প্রকাশ করতে হবে। এছাড়া বিভিন্ন কোম্পানিতে যে বন্দরের শ্রমিকরা বা কর্মচারীরা আছে সেখানে যে শ্রম শাখা, সেই শ্রম শাখায় কিন্তু শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবি তারা জানিয়েছেন। এই যে 8 দফা দাবি, তারা বলছেন যে বিভিন্ন সময় কিন্তু তারা বন্দর কর্তৃপক্ষ যে কিংবা সরকার, সে সরকারের পক্ষ থেকে কিন্তু তারা আলোচনার চেষ্টা করেছেন এবং আলোচনার পর তাদেরকে বিভিন্নভাবে আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু তারপরে আসলে শ্রমিকদের যে ন্যায্য ভাগ্য উন্নয়ন সেটা কিন্তু তারা পায়নি। তারা বলছেন যে এই মানববন্ধন থেকে তারা যে কঠোর কর্মসূচি সেটা দেবে যদি এই দাবি আদায় না হয়। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ।
আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বন্দর থেকে। রাজশাহীতে বাড়ছে কাটিমন আমের বাণিজ্যিক চাষ। লাভবান হওয়ায় উদ্বুদ্ধ হচ্ছেন বাগানীরাও। বিশেষজ্ঞরা বলছেন পরিকল্পিতভাবে উৎপাদন বাড়ালে কাটিমন রফতানিও সম্ভব। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে আলতাফ হোসেনের রিপোর্ট। রাজশাহীর তানোর উপজেলার ৫০ বিঘা জমিতে কাটিমন আমের বাগান করেছেন আলামিন। ১২ মাসই এ আমে ভাগ্য খুলেছে তার, কারণ মৌসুম শেষ হলেও বাজারে ব্যাপক চাহিদা কাটিমনের। আমটা এমনিতে লাস্টিং এর দিক দিয়ে ভালো, মার্কেটে যদি আপনি পাকা আম যদি রাখেন তারপরে এক সপ্তাহ থাকলে কিছু হবে না, পচবে না। শুধু আলামিন নন, রাজশাহীতে এখন অনেক বাগানই কাটিমনের উৎপাদন বাড়াচ্ছে, কারণ বছরে একাধিকবার ফলন মেলে এ জাতের আমে। তাই বছর জুড়েই ব্যস্ত থাকতে হয় বাগান পরিচর্যায়। সাহার দিচ্ছি, পানি দিচ্ছি, ফের আম ভাঙছি, প্যাকেট করছি। মানুষ আগে তো আপনার বাজারে গিয়ে ইন্ডিয়ান আম, চায়না আম বা বিভিন্ন আম যা পেত, ওটা তো কীটনাশক মারা। আর এটা বাগানে বাড়ির পাশে পাচ্ছে, বাগানে ১২ মাস আম পাচ্ছে, ওই জন্য আমটার ডিমান্ড বেশি, চাহিদা বেশি। দেশের বাজারে আমের মৌসুম মে থেকে জুলাই ৩ মাস, কিন্তু কাটিমনের মুকুল আসে মৌসুম ছাড়াও আরও দুবার। ভরা মৌসুমে মুকুল ভেঙে দেওয়ায় ফলন বাড়ে। পাইকারি পর্যায়ে কেজি প্রতি দাম ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। কাটিমন আম হেভি মিষ্টি আর ভালো আম ২৫০ টাকা কেজি। এই টাইমে কাটিমনের আমের দাম ৩০০-৩৫০ টাকা কেজি চলে, কিন্তু এই বছর একটু কম আছে। বিশেষজ্ঞরা বলছেন পরিকল্পিতভাবে উৎপাদন বাড়ালে কাটিমন রপ্তানিও সম্ভব। কৃষকেরা কিন্তু অনেক সচেতন এবং তারা চেষ্টা করতেছে যে অফ সিজনে আমগুলো যেন বেশি পাওয়া যায় এবং তারা যেন দাম ঠিক মতো পায়। এই কারণে তারা অফ সিজনটাকেই বেশি প্রিফার করে। কৃষকের বাগানকে উদ্বুদ্ধ করার জন্য আমরা বিশেষ করে চারা কলম এগুলো দিয়ে আমরা সহায়তা করে থাকি অনেক। এভাবে আমাদের কার্যক্রম চলে। কৃষি বিভাগের তথ্য মতে বর্তমানে রাজশাহীতে প্রায় ৯০ হেক্টর জমিতে কাটিমন আমের বাগান রয়েছে। বছরে উৎপাদন হচ্ছে প্রায় ৭০০ মেট্রিক টন। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। নাটোরে আমন মৌসুমের শুরুতেই খুচরা পর্যায়ে সারের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। কেজিতে ২ থেকে ৩ টাকা বেশি দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। খুচরা বিক্রেতারা ডিলারদের দায়ী করলেও তা মানতে নারাজ ডিলাররা, বরং সরকার নির্ধারিত দামের কমে বিক্রির দাবি তাদের। আল মামুনের পাঠানো তথ্য, রকুনুজ্জামানের ছবিতে রিপোর্ট। নাটোরে অধিকাংশ আবাদি জমিতে আমন ধানের চারা রোপণ শেষে পরিচর্যায় ব্যস্ত কৃষক। তবে আমন মৌসুমের শুরুতেই খুচরা পর্যায়ে সারের কৃত্রিম সংকট দেখিয়ে কেজি প্রতি ২ থেকে ৩ টাকা বেশি দামে সব ধরনের সার বিক্রি হচ্ছে অভিযোগ কৃষকের। দিন দিন যদি বৃদ্ধি হয় সার ওষুধের দাম, তাহলে আমরা কৃষকেরা তো বাঁচবো না। ডিলারের দাম বাড়াচ্ছে না আপনার সরকারি দাম বাড়াচ্ছে না কার দাম বাড়াচ্ছে, এটা দেখুক তদন্ত লিয়ে। খুচরা দোকানদারদের দাবি সরকারি অনুমোদনপ্রাপ্ত বিসিআইসি ও বিএডিসির সার সংকট দেখিয়ে দাম বৃদ্ধি করছে। আর সরকারি অনুমোদনপ্রাপ্ত ডিলারদের দাবি সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে তারা সার বিক্রি করছেন। বরাদ্দ কমের কারণে দামটা একটু ওনারা কিছু কিছু সার যেমন টিএসপির দাম বেশি। ইউরিয়া সার এখানে বিক্রি হচ্ছে গভর্নমেন্টের রেট ১৩৫০ টাকা, আমরা সেখানে বিক্রি করছি ১৩৩০ টাকাতে ২০ টাকা। স্থানীয় কৃষি বিভাগ বলছে আমন মৌসুমে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ২৬,০০০ মেট্রিক টন সার বরাদ্দ দেয়া হয়েছে। জেলায় সারের সংকট নেই, আর অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। এ বিষয়ে আমি উপপরিচালক কৃষি কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমি বলবো। চলতি মৌসুমে নাটোরে ৭৬,৮৮৫ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ। সময় সংবাদ, নাটোর। ফেডারেল রিজার্ভে সুদের হার কমানোর শঙ্কায় বিনিয়োগকারীরা ঝুঁকছেন স্বর্ণের দিকে, আর এতেই বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ছাড়িয়েছে $৩,৬০০ মাইলফলক। এদিকে একদিনের ব্যবধানে ফের দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাজুস। ভরিতে ৩,১৩৭ টাকা বেড়ে ২২ ক্যারেটের দাম দাঁড়িয়েছে ১,৮৫,৯৪৭ টাকা। মার্কিন যুক্তরাষ্ট্রে কমেছে চাকরির প্রবৃদ্ধি, বাড়ছে বেকারত্ব। দেশটির বিনিয়োগকারীদের সংখ্যা শিগগিরই সুদের হার কমাবে ফেডারেল রিজার্ভ। এমন বাস্তবতায় মূল্যবান ধাতু স্বর্ণের বাজারে দেখা দিয়েছে বড় উত্থান।
দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, বুধবার সকালে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $৩,৬৪০, যা ইতিহাসের সর্বোচ্চ। মাস ব্যবধানে মূল্যবান এই ধাতুর দাম বেড়েছে ৮.77%। এদিকে দেশের ইতিহাসেও রেকর্ড দামে পৌঁছেছে স্বর্ণ। ভরিতে $৩,১৩৭ বাড়িয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম ১,৮৫,৯৪৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। বিশ্লেষকদের মতে ২০২৫ সালের শেষে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের গড় দাম $৩,৬৭৫ পর্যন্ত পৌঁছাতে পারে, আর ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে দাম ছাড়িয়ে যেতে পারে ৪,০০০-এর গণ্ডি। ফরহাদুর রহমান, সময় সংবাদ। চলতি বছর আইফোন 17 সহ অন্যান্য নতুন মডেলের পণ্য উন্মোচন করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এবারের সিরিজের আকর্ষণ আইফোন 17 এয়ার, যা এখন পর্যন্ত অ্যাপলের সবচেয়ে পাতলা ফোন বলে জানা গেছে। এছাড়া অ্যাপল ওয়াচ আলট্রা 3 এর নতুন মডেলে থাকছে দ্রুত চার্জিং, স্যাটেলাইট সাপোর্ট, 5G সংযোগ ও বড় স্ক্রিন। ঘোষণা করা হয়েছে নতুন নকশা, ছোট আকারের এয়ারবাড, পাতলা চার্জিং কেস ও স্পর্শ নির্ভর বা টাচ সেন্সিটিভ এয়ারপডস প্রো 3ও। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মোহাম্মদ আবু সাদিক কায়েম, সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। ডাকসু নির্বাচনে শিবিরের চমক, ভিপি, জিএস সহ বেশিরভাগ পদে জয়। জুলাই প্রজন্মের বিজয় আখ্যা, কারচুপির অভিযোগে ফল প্রত্যাখ্যান আবিদ উমামার। ভালো ফলনের স্বস্তি আলু পেঁয়াজের দামে, পেঁয়াজের কেজি 90 টাকা ছাড়ালে আমদানি শুল্ক ছাড়ের সুপারিশ ট্যারিফ কমিশনের। সিন্ডিকেট ঠেকাতে তৎপর থাকার পরামর্শ। এবং নাটোরে সারের কৃত্রিম সংকট, ডিলারদের দায়ী করছেন খুচরা বিক্রেতারা, কিনতে হচ্ছে নির্ধারিত দামের বেশিতে। অভিযোগ অস্বীকার, কৃষকের পাশে থাকার আশ্বাস জেলা প্রশাসনের। এই ছিল এ সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়ের।